আসসালামু আলাইকুম। আজ 18 আগস্ট 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাবিতে শিবিরের চমক, জাবিতে ছাত্রদল সেক্রেটারি নিয়ে কি ঘটল? 15 আগস্টে স্ট্যাটাস দেয়া নিয়ে অন্তরালে কি ঘটল কালচারাল সেক্টরে? সেনাবাহিনীতে 16 বছরে বঞ্চিতরা কি ন্যায্য বিচার পাবে? এবার বিস্তারিত। 2025 সালে ডাকসু নির্বাচনে শিবিরের পূর্ণ প্যানেল ঘোষণায় ভিন্ন মাত্রার চমক রয়েছে। ডাকসু নির্বাচনে শিবির প্যানেলের সবচেয়ে বড় চমক হল স্বামী স্ত্রীর একই প্যানেল থেকে নির্বাচন। কমন রুম সম্পাদক পদে উম্মে সালমা, সাধারণ সদস্য পদে রায়হান উদ্দিন। তারা দুইজন স্বামী স্ত্রী। 4 জন নারী প্রার্থী, 1 জন হিন্দু প্রার্থী, 1 জন চাকমা প্রার্থী, 1 জন চোখ হারানো জুলাই যোদ্ধা, 1 জন প্রতিবন্ধী প্রার্থী। একে বৈচিত্র্য, ঐক্য আর সংগ্রামের প্রতীক বলে মনে করছেন অনেকে, এবং এবারে শিবিরের ডাকসু নির্বাচনকে ভিন্ন মাত্রায় দেখছেন ঢাবি শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিবিরের সমন্বিত প্যানেল ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান। একই প্যানেলে সদস্য পদে লড়বেন সর্বমিত্র চাকমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়বেন 2024 জুলাই আন্দোলনে চোখ হারানো ঢাবি শিক্ষার্থী খান জসিম। সোমবার অর্থাৎ 18 আগস্ট মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ক্ষমতা পালাবদলের সঠিক পদ্ধতি আমরা 54 বছরেও পাইনি উল্লেখ করে এ সময় শিবির সেক্রেটারি বলেন, আবু সাইদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে অনুপ্রেরণা জুগিয়েছে। সর্বমিত্র চাকমা সহ শিবিরের ঘোষিত প্যানেলে 13টি সদস্য পদ রাখা হয়েছে। তার মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না এবং সেক্রেটারি মোসাম্মদ আফসানা আক্তার। অপরদিকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে ইনকিলাব মঞ্চের আলোচিত মুখ ফাতিমা তাসনিম জুমা যুক্ত হয়েছেন। তিনি ছাত্রী সংস্থার প্রতিনিধি এবং একই সাথে ছাত্রী সংস্থার জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া কোন্দল মেটাতে এসে নেতাকর্মীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন কেন্দ্রীয় নেতারা। কমিটি ঘোষণার 9 দিন পর শাখা ছাত্রদলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় নেতাদের সহায়তায় ক্যাম্পাসে প্রবেশ করলে বিক্ষুব্ধ নেতাকর্মীদের তীব্র প্রতিরোধের মুখে পড়েন তারা। রোববার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শীর্ষ নেতাদের উদ্দেশ্যে বাবর অনিক গেট আউট, সুপার 5 গেট আউট ইত্যাদি স্লোগান দেন বলে জানা যায়। পরবর্তীতে দুপুরের পর কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নানা অনিয়ম তুলে ধরে রাত 12টার মধ্যে কমিটি ভেঙে দিতে আলটিমেটাম দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও শাখা ছাত্রদলের নেতা কর্মীদের সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ কেন্দ্রীয় কয়েকজন নেতা ক্যাম্পাসে আসেন। দুপুর 12টার দিকে কেন্দ্রীয় নেতারা ও শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ প্রমুখ ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অবস্থান করেছিলেন। অন্য নেতাকর্মীরা ক্যাফেটেরিয়ায় ছিলেন। কিছুক্ষণ পর ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীর আরেকটি দল বাইকে মহড়া দিয়ে ক্যাফেটেরিয়ার নিচে আসেন। এ সময় আহ্বায়ক ও সদস্য সচিব বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন এমন অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বহিরাগত কয়েকজনকে ধাওয়া দেয়। এরপর তারা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীরা গেট আটকে দাঁড়িয়ে যান। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে গালিও দেয়। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আসে এবং দুই পক্ষকে থামানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনায় বসেন। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শীর্ষ 5 নেতা ও তাদের অনুসারীরা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জ থেকে বের হয়ে নিচের তলায় অবস্থান নেন। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, 8 আগস্ট শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি ও 17টি হলের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে ছাত্রলীগ, ছাত্র শিবির ও ছিনতাইকারীরা স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কয়েকদিন মহড়া দিয়ে শীর্ষ নেতাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। অন্যদিকে কমিটি দেওয়ার পর থেকে শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব সহ শীর্ষ 5 নেতা ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন।
গত 15 আগস্ট সোশ্যাল মিডিয়ায় শোবিজ তারকারা শেখ মুজিবুর রহমানের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তা নিছকে শ্রদ্ধার মধ্যে আটকে ছিল না, বরং এর আড়ালে ঘটে গেছে ভয়াবহ এক ষড়যন্ত্র। কেউ কেউ সত্যিকার অর্থে সেদিন মুজিবকে শ্রদ্ধা জানালেও বড় অংশই জুলাই গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির জন্য সমন্বিত প্রচারণায় অংশ নেয়। গোয়েন্দা সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। শায়ের লিখেছেন, আপনি যদি 15 আগস্টে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মান জানানোটা খালি চোখে দেখেন, তাহলে মনে হবে এটি হয়তো তার 1971 সালে দেশকে স্বাধীন করার সংগ্রামে অবদানের জন্য। কিন্তু অন্তরালে ঘটে গেছে এক ভয়াবহ ষড়যন্ত্র। পুরোটাই ছিল একটা ওয়েল কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন। হ্যাঁ, কেউ কেউ সত্যিকার অর্থেই শ্রদ্ধা জানিয়েছেন, তবে অধিকাংশ ক্ষেত্রে যারা বিভিন্ন পোস্ট দিয়েছেন তারা আওয়ামী লীগের লং টার্ম অ্যালাই অর্থাৎ সহযোগী। কেউ অর্থের বিনিময়ে, কেউ বিজ্ঞাপন জগতের আওয়ামী মাফিয়ার দ্বারা প্রভাবিত হয়ে। অন্যদের মধ্যে যারা শ্রদ্ধা জানিয়েছেন তারা হলেন গত 16 বছরে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু শিক্ষক, কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশার সুবিধাবাদী। তারা অতিরিক্ত উৎসাহ দেখিয়েছেন কারণ তারা চান আওয়ামী লীগ ফিরলে তাদের দুর্নীতি, অবৈধ প্রভাব ও নৈতিক ছাড়পত্র অব্যাহত থাকবে। শ্রদ্ধা জানানোর জন্য তারা একটি ন্যারেটিভ দাঁড় করিয়েছে, সেটি ছিল আইসোলেটেডভাবে শেখ মুজিবকে গ্লোরিফাই করা। তার মানে হলো গত 16 বছর আওয়ামী লীগ শাসন আমলে শেখ মুজিবের নাম নিয়ে যে অত্যাচার চালানো হয়েছে তা এড়িয়ে যাওয়া। আওয়ামী লীগ তাদের সব অপকর্ম শেখ মুজিবের ছবি ও নামের বর্মে ঢেকে রেখেছিল। জুলাই বিপ্লবের কোনো উল্লেখ নেই, কিংবা আমরা শেখ মুজিবকে ভালোবাসলেও আওয়ামী লীগের গত 16 বছরের হত্যাযজ্ঞকে সমর্থন করি না, এমন কোনো ডিসক্লেইমার নেই। যদিও প্রত্যেকটি পোস্টে শেখ মুজিবের 71-এর অবদানকে গ্লোরিফাই করা হয়েছে, কিন্তু সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়েছে মুজিবের 1972 থেকে 1975 সালের ভয়াবহ দুঃশাসন। শেখ মুজিবকে নিয়ে শায়ের আরও লিখেছেন, তার শাসনকাল মুক্তিযুদ্ধের স্বপ্নকে গণতন্ত্র নয় বরং স্বৈরতন্ত্রের অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। রক্ষী বাহিনী গঠন ছিল এই শাসনের সবচেয়ে ভয়াবহ দিক, যারা অপহরণ, গুম, নির্যাতন ও হত্যার মাধ্যমে গোটা দেশকে আতঙ্কে ভরিয়ে তোলে। এই রক্ষী বাহিনী দ্বারা শেখ মুজিব প্রায় 40,000 মানুষকে প্রত্যক্ষভাবে খুন করিয়েছিলেন। ভিকটিমদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ ছিলেন মুক্তিযোদ্ধা। সেই সময় রাজনৈতিক বিরোধী, ভিন্ন মতাবলম্বী, এমনকি সাধারণ নাগরিকদেরও নৃশংসভাবে দমন করা হয়েছিল। এরই মধ্যে আসে 1974 সালের দুর্ভিক্ষ, যা মুজিব সরকারের চরম অযোগ্যতা ও অমানবিক উদাসীনতার প্রতিচ্ছবি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিসার্চারদের মতে 15 লাখ মানুষ সে সময় মারা যান। এত মানুষ মারা গেলেও মুজিব সরকার তখন ক্ষমতা পাকাপোক্ত করা, বিরোধীদের দমন করা এবং লুটপাটে ব্যস্ত ছিল। দুর্নীতি, অদক্ষতা ও দমন পীড়নই মুজিব আমলের মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। জনগণের কাছে যে সোনার বাংলার স্বপ্ন তিনি দেখিয়েছিলেন তার রূপ নেয় ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যুর দুঃস্বপ্নে। চক্রান্তের তথ্য তুলে ধরে শায়ের লিখেছেন, এবার আসা যাক কিভাবে আওয়ামী লীগ এই সাকসেসফুল ক্যাম্পেইন করল। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রাথমিক তথ্য মতে 14 আগস্ট আওয়ামী লীগের সর্বোচ্চ কয়েকজন নেতা কয়েকজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সারের সঙ্গে বৈঠক করেন, যাদের মধ্যে জুলাই আন্দোলনে ইনফ্লুয়েন্সারদের আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর জন্য ভয়ভীতি দেখানো এক ইউটিউবার অন্যতম। এরপর যুক্তরাষ্ট্র থেকে হাসিনার ঘনিষ্ঠ সাংবাদিক মহলে এক পরিচিত মুখ পুরো প্রচারণার নকশা তৈরি ও বাস্তবায়নের দায়িত্ব নেন। তার আবার বিনোদন জগতে ব্যাপক প্রভাব। এদের মূল কৌশল ছিল যাদের প্রকাশ্যে আওয়ামীপন্থী ভাবা যায় না এমন সেলিব্রিটিদের দিয়ে পোস্ট করানো, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং অন্য শিল্পী, সেলিব্রিটিরাও একই ধারায় পোস্ট দিতে রাজি করানো যায়। পতিত আওয়ামী লীগের নতুন মিশনের কথা তুলে ধরে সায়ের লিখেছেন, আওয়ামী লীগের এখনকার মিশন হলো নানাভাবে এসব সেলিব্রিটিদের গ্লোরিফাই করা। তাদের অপারেশনের শুরুটা হয়েছিল জাহের আলভি নামের এফ গ্রেটের এক ইউটিউবে প্রচারিত যৌন সুরসুরিমূলক নাটকের নায়ককে দিয়ে। তিনি 15 আগস্টের কয়েকদিন আগে পোস্ট করে জানান যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ তার লিস্টে থাকলে তারা যেন তাকে আনফ্রেন্ড করে দেয়। তিনি আবার 15 আগস্টও শোক জানিয়ে স্ট্যাটাস দেন। এরপরই একটি জাতীয় দৈনিকে তাকে নিয়ে বিরাট ফিচার প্রকাশ করা হয়। এই এফ গ্রেডের নায়ককে পত্রিকাটির গ্লোরিফাই করার কোনো যুক্তি নেই, এটি ছিল তার পুরস্কার। এই সাংবাদিক লেখেন, প্রত্যেকটা শোক জানানোর পোস্টে কিংবা পতিত গণহত্যাকারীদের পক্ষে কোনো ন্যারেটিভে আপনি দেখবেন সাথে সাথে কয়েক হাজার কমেন্ট, লাইক এবং শেয়ার হয়ে যাচ্ছে। এসব লাইক, কমেন্ট ও আওয়ামী লীগের ফ্যাসিলিটেট করা স্পটলাইটের লোভেও কেউ কেউ হিরো সাজতে পোস্ট দিচ্ছে। আর এসব লাইক কমেন্টকারীদের অধিকাংশই পলাতক।
এদের কাজই হচ্ছে ফেসবুকে শোরগোল তুলে মানুষকে বিভ্রান্ত করা। এমনও দেখা যাচ্ছে এক ব্যক্তি প্রতিদিন 100-এর বেশি পোস্ট শেয়ার করেছে। এখন এরা সাইকোলজিক্যাল ওয়েলফেয়ারে নেমেছে। তারা চাইনিজ দার্শনিক সানজুর মূল ধারণা অনুযায়ী কাজ করছে। সেটি হলো যুদ্ধ কেবল শারীরিক সংঘর্ষ নয়, মনস্তাত্ত্বিক প্রভাব, প্রতিপক্ষকে বিভ্রান্ত করা এবং কৌশলগত পরিকল্পনা অপরিহার্য। অন্তর্বর্তী সরকারের অসংখ্য সমালোচনা ও ভুল থাকা সত্ত্বেও সব সূচকে দেশ আওয়ামী লীগের চেয়ে 10 গুণ ভালো থাকার পরও মানুষের মনস্তত্ত্বে চাপিয়ে দেয়া হচ্ছে আগেই ভালো ছিলাম কিংবা আওয়ামী লীগ ভালো ছিল শব্দমালা। সাংবাদিক সায়ের বলেন, জুলাই প্রতিরোধ গড়ে তোলা শিক্ষার্থী, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর আপামর জনসাধারণ, আপনাদের স্টেক এখন হাই। আপনাদেরই এসব প্রোপাগান্ডাকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ এখন মাঠে নেই, হয়তো ফিরতেও অনেক সময় লাগবে, কিন্তু ক্ষমা চাওয়া এবং তাদের বিচারের আগে যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে, তাহলে বাংলাদেশ নামক দেশটি সার্বভৌমত্ব হারাবে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। সেনাবাহিনীকে পঙ্গু করে দেশে নতুন রক্ষী বাহিনী আবার হত্যাযজ্ঞ চালাবে। তাই দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা সচেষ্ট থাকার শানিত শপথ নিতে হবে। রুখে দিতে হবে জুলাই ম্যাসাকার চালানো কসাইদের। ক্ষতিপূরণ সহ টাকা ফেরত চেয়ে দেশের রক ধারার জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল ও এর অন্যতম সদস্য জর্জ লিংকনকে ট্র্যাক করে 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই আলটিমেটাম দেন তিনি। আম্মার তার পোস্টে লিখেছেন, কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল, লিংকন আর্টসেল, আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন, ক্ষতিপূরণ সহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন। তিনি আরও লেখেন, মোট 14,50,000 টাকার ক্ষতিপূরণ তালিকা দেওয়া হয়েছে। এটা না দিলে কোন কোন আইনে মামলা হবে সেটার তালিকা আমরা প্রস্তুত করছি এবং আগামীর কানাডা সফর বাতিলের আওয়াজ তুলব আমরা। তোমার কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাত্র 12 ঘন্টা সময়। এদিকে বিষয়টি নিয়ে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সময় মতো সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানাবো। এর আগে গত 15 আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 36 জুলাই মুক্তির উৎসবে পারফর্ম করার কথা ছিল ব্যান্ড দল আর্টসেলের, কিন্তু হঠাৎই আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করে কনসার্ট বাতিলের কথা জানায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আয়োজক ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন আয়োজকরা। এ বিষয়ে আয়োজক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা সমস্ত আয়োজন, মঞ্চ ডেকোরেশন প্রস্তুত করার পর হঠাৎ আর্টসেল ফেসবুকে ঘোষণা দেয় অনিবার্য কারণে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে আসছেন না। এতে আমরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। তারা নিষিদ্ধ ছাত্রলীগের ইমেইলের রিপ্লাই দিয়েছে, এর প্রমাণ আমাদের হাতে আছে। বিগত সরকারের আমলে 2001 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত অফিসারদের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ পেশের জন্য কমিটি গঠন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিক্স মহাপরিচালক। কমিটির সদস্যরা হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুল হুদা, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ পাশা হাবিব উদ্দিন, রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিউল আজম, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফকাত আলী, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, নৌবাহিনীর সদর দপ্তরের নেভাল সেক্রেটারি, বিমান বাহিনীর সদর দপ্তরের এয়ার সেক্রেটারি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা যখন ব্যস্ত থাকি তখন অপকর্ম বা অন্যায় কাজে কখনোই জড়িত হই না,
কিন্তু যখন অবসর থাকি তখন কিন্তু এই ধরনের আশঙ্কা থাকে। এই প্রশ্নটি অনেককে করা হয় যে অবসরে কি করেন, তখন কেউ বলেন গান শুনি, বই পড়ি, বেড়াতে যাই, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। কিন্তু দেখুন, অবসরে করা কাজটির মধ্য দিয়েই কিন্তু অপরাধ প্রবণতার ঘুণ পোকা আমাদের মাথায় চেপে বসে। সুতরাং অবসরটাকে যথার্থভাবে কাজে লাগাবার জন্যে মনকে কাজ দিতে হবে, নিজেকে কাজের মধ্যে রাখতে হবে। সেটা হতে পারে আনন্দের কাজ। আপনি বই পড়ছেন, ভালো, গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু পড়ুন, তাহলে অবসরটা যেমন ভালোভাবে কাটবে, ঠিক তেমনি সুদূর প্রসারী আপনার লাভও হবে। সুতরাং আসুন আমরা আমাদের অবসরকে সুন্দর করি, অবসরকে এমন এমন বিষয় দিয়ে সাজাই যাতে ব্যস্ততার মধ্যে তা অনুঘটক হিসেবে কাজ করে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। গাজা সিটিতে অগ্রসরের চেষ্টা করা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে একাধিক আক্রমণ এবং অতর্কিত হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড গাজা সিটির আল জেতুন পাড়ার দক্ষিণে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী আইডিএফ এর মেরকাভা ট্যাঙ্ক এবং বেশ কয়েকটি সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক যন্ত্র এবং ইয়াসিন 105 ও টিবিজি শেল ব্যবহার করা হয়। আল কাসাম আইডিএফ সৈন্যদের উপর হামলা, সাঁজোয়া যান ধ্বংস এবং মেশিনগান ও আরপিজি দিয়ে পদাতিক অবস্থান লক্ষ্য করে চালানো হামলার ফুটেজ প্রকাশ করেছে। গোষ্ঠীটি আবাসিক ভবনের ভেতরে আশ্রয় নিয়ে আইডিএফ বাহিনীর উপরও আক্রমণ চালিয়েছে। আল কাসাম ব্রিগেডের মতে আল মুসাল্লা এলাকায় একটি মেরকাভা ট্যাঙ্ক ইয়াসিন 105 সেল দিয়ে আঘাত করা হয়েছে। আরেকটি অভিযানে আল বারাসি এলাকায় আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে একটি বিস্তৃত আক্রমণ চালানো হয়। এই আক্রমণ চলাকালীন প্রতিরোধ যোদ্ধারা নিজেদের সুরক্ষায় একটি বাড়িতে অবস্থান করা একটি আইডিএফ ইউনিটকে টিবিজি শেল ব্যবহার করে হামলা চালিয়েছে এবং ভেতরে অবস্থানরত একটি স্নাইপারের উপর গুলি চালিয়েছে। এছাড়াও দুটি এপিসির নিয়ন্ত্রণ কেবিনের ভেতরে দুটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয় এবং একটি নেমার এপিসিতেও ইয়াসিন 105 সেল আঘাত করে। আইডিএফ পিছু হটলে আল কাসাম প্রতিরোধ যোদ্ধারা দখলদার সৈন্যদের আশ্রয়স্থল দুটি বাড়িতে তানদেম ও ইয়াসিন 105 প্রজেক্টাইল দিয়ে গুলি চালায়। ফলে আইডিএফ সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এর আগে আল কাসাম ব্রিগেড দক্ষিণ আল জৈতুনের 8 নম্বর স্ট্রিটেও ইয়াসিন 105 সেল সহ একটি মেরকাভা 4 ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজার লক্ষ্য করে হামলা চালানোর খবর দিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গাজা উপত্যকায় অবৈধভাবে পরিচালিত আইডিএফদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আবু আলী মুস্তাফা ব্রিগেডের সাথে সমন্বয় করে আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে তারা গাজার পূর্ব দিকে আইডিএফ সৈন্য এবং সামরিক যানবাহনের জমায়েতে মর্টার দিয়ে গুলি ছুঁড়েছে। আল কাসাম ব্রিগেডের সাথে যৌথভাবে আল কুদস ব্রিগেড খান ইউনিসের উত্তরে একটি দখলদার ইসরায়েলি সৈন্যদের স্থানকে লক্ষ্য করে ভারী মর্টার শেল ব্যবহার করে হামলা চালিয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।